দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৬৪। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। মায়ের হাতের মেহেন্দির নকশা দেখছে তার দাদি। উনিও বাকিদের মতন এসে বললেন, তোর হাত যত রাঙা হইব তোর স্বামীও তোরে ততটাই ভালোবাসবো বলে উনি একগাল হাসলেন। মায়া জয়ন্তের সঙ্গে তাল মিলিয়ে ঠোঁটে হাসি আঁকে। মেয়ের দূর থেকে পায়চারি করতে করতে দেখছে মায়াকে। কে যেন কি ভেবে বিন্দু বিন্দু হাসছে। মায়ের মেহেন্দির নকশা দেখবে, কিন্তু সবার মাঝ থেকে যেতেও পারছে না মায়ের কাছে। বড়রা সবাই উপস্থিত। আমজাদ একটু পরপর মায়াকে দেখছেন। আত্মীয়ের সাথে কথা বলার সময়টুকু সে মায়ের অজান্তেই যেন তাকেই দিচ্ছে। মীর দেখল আমজাদকে, ঘুরে ঘুরে সবার মুখের দিকে তাকাচ্ছে। কোন উদ্দেশ্যে তাকাচ্ছে সে নিজেও জানে না। মায়া একবার দেখল মীরকে। সে চাওয়াতে মীর নজর সরিয়ে নিল। মায়া ভাবছে মীর অন্য মেয়েদের সাথে কথা না বলে চুপচাপ কি করে আছে। বাড়ি ভর্তি এত সুন্দরী মেয়েরা। সে বিশ্বাস করে মীর মেঘহসা পুরুষ, কিন্তু আজ তার এই বিশ্বাসের স্থানটা যেন ভেঙে গেল কিছুটা। মীরকে তার ভাবনার সাথে মেলাতে পারছে না। মেহেদি শুকাতে শুরু করেছে, হাতে টান লাগছে। মায়া হাতের দিকে তাকালো। ডান হাতের মাঝে ম লেখা, অর্থাৎ মীর। তখন মনে পড়ল নকশা শুরু করার খানিকটা আগ মুহূর্তের কথা। মেয়েটি জিজ্ঞেস করেছিল, আপনার হবু স্বামীর নাম কি? মায়া বেখেয়ালি জবাব দিয়েছিল মীর। মায়া বিপাকে পড়ল যেন। ইতিমধ্যে হাতের রং বসে গিয়েছে। কেউ যদি দেখে ফেলে তবে কি হবে? যদি এই অক্ষর আদ্রিয়ান দেখে, নির্ঘাত মায়াকে সন্দেহ করবে। মায়া পালঙ্ক ছেড়ে নেমে এলো। তৃষ্ণা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আসছি বলেই সবার মাঝ থেকে উঠে দৌড়ে উদ্ভ্রান্তের মতো নিজের ঘরে চলে গেল। মায়াকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখল মীর। তার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগলো। বৈঠকখানার সবার দিকে চেয়ে সেও চলে যায় মায়ের পেছু পেছু। মায়া বাথরুমে প্রবেশ করলো। হাতের মেহেদি ধুয়ে ফেলেছে, সাবান দিয়ে ঘষতে শুরু করলো হাত। ঘরে ঢোকার সময় তখন দরজা হাট করে খোলা রেখে এসেছে। মীর দরজা খোলা পেয়ে মায়ার ঘরে সরাসরি ঢুকে গেল। মায়াকে খুঁজলো, ঘরে নেই, বারান্দায়ও নেই। বাথরুমে থাকতে পারে সেই ভাবনা মীরের মাথা থেকে বের হয়ে গেল। সে পুনরায় ঘর থেকে বের হতে মায়া বের হয়। মীরের সামনে পড়ল। মীর ভুরু কুঁচকে নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের দিকে। মায়া মনে মনে স্পষ্ট করে বলল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভেজা হাত দুখানা ধীরে ধীরে পেছনে নিয়ে বলল, আপনি এখানে? আমি এখানে। দেখতে পাচ্ছি আপনি এখানে। কেন এসেছেন? হুটহাট মেয়েদের ঘরে ঢুকে পড়েন কেন? ভদ্রতা বলতে কিছু নেই দেখছি। কথাগুলো বলতে গিয়ে মায়া বারবার ঢোক গিলল। তোতলাতে তোতলাতে শেষ করলো কথাগুলো। মীর মায়ার দিকে এক পা এগিয়ে গেল। মায়া তা দেখে দু পা পেছনে সরল। মীর বলল, তোমার মেহেদির রং দেখতে এসেছি। মেহেদির রং হয় খয়েরি, আর ছেলেদের মেহেদির রং দেখা পাপ, তাও আরেকজনের বউ। বাহ, নিজেকে আরেকজনের বউ বলে দাবিও করে ফেললে তো। আপনি জানি ঘর থেকে থাকতে আসিনি, যেতেই এসেছি। তার আগে তোমার হাতের মেহেদির রংটা দেখে যাই। মায়া বা হাতটা এগিয়ে দিয়ে বলল, এই দেখুন। মীর বলল, ডান হাত দেখি। আপনি ভারী বেয়াদব তো। শোনো মেয়ে, আদব কায়দা ঠিক করো, নয় বিয়ের পর স্বামীর উথাল পাথাল মার খাবে। মায়া আর কথা বাড়াতে চাইল না। ঘরের দরজার দিকে তাকালো। খোলা রাখা, কেউ চলে আসবে হয়তো এক্ষুনি। সে মীরকে এড়িয়ে খাটের একপাশে বসলো। মীর তার পাশে গিয়ে দাঁড়ালো। কি হলো, দেখাবে না? জোর করে দেখবো তখন আঘাত পেতে পারো, তাই এক্ষুনি দেখাও। মায়া যেন বিব্রতকর অবস্থায় পড়ল। ঘর থেকে বের হওয়ার জন্য মনস্থির করল। ভাবতে না ভাবতেই বসা থেকে উঠে বিদ্যুৎ গতিতে বাহিরে যাওয়া ধরলেই মীর তাকে বলিষ্ঠ হাতে ধরে পুনরায় খাটে বসিয়ে দিল। মায়া ধপ করে খাটে বসে পড়ে। শরীর যেন তার দুলে উঠল। মীর মায়ার অপেক্ষা না করে তার ডান হাতটা নিজের দিকে টেনে নিল। মায়া ইচ্ছে করে তার হাতটি শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে, কিন্তু তারপরও মীরের শক্তির সাথে পেরে উঠল না। সে মুষ্টি খুলে দেখল মায়ার হাতের মাঝখানে ম লেখা। মেহেদির রংটাও বেশ গাঢ়। মায়া লজ্জায় লাল হয়ে গেল, চোখ বন্ধ করে ফেলল। মীর হাতটি ছেড়ে বলল, তার মানে এই ব্যাপার। আমার নামের অক্ষর লিখে রেখেছ বিয়ে অন্য একজনের সাথে, আর নাম লিখে রেখেছ আমার।
মায়া চোখ মেলে বলল, দেখুন আমার হবু স্বামীর আরেকটা নাম আছে ম দিয়ে, শুধু আপনার নামই ম দিয়ে নয়, বোকা পুরুষ। মীর মায়ার দিকে নুইয়ে বলল, তুমি বোকা মেয়ে, সরাসরি মীর লেখলেই তো হতো। মায়া কিছুই বলল না। মীর ফের বলল, মেহেদির রং বেশ গাঢ়। লোকে বলে মেহেদির রং যত গাঢ় হয় তত নাকি স্বামী আদর করে, সোহাগ করে, তোমাকেও বোধহয় করবে। অসভ্য। মায়া মিনমিনিয়ে বলল। মীর শুনে মায়াকে খাটে ধাক্কা দিয়ে শুইয়ে দিল। বলল, আজ তোমাকে অসভ্যর অর্থ বোঝাবো, দেখো কেমন লাগে। আপনাকে অসভ্য বললি এর অর্থ বোঝানোর জন্য বেকুল হন কেন? অদ্ভুত পুরুষ তো আপনি, মেয়েদের সম্মান করতে জানেন না। আমি মীর মেয়েদের খুব ভালো করেই সম্মান করতে জানি। যাও, বোঝালাম না অসভ্যর অর্থ আজ। আজও ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়ব না বলে মায়ের উপর থেকে উঠে বসে। এরপর তো আমি দূর দেশেই চলে যাব, তখন আর চাইলেও আমাকে পাবেন না। আমি সেই দূর দেশে যাব তোমাকে অসভ্যর অর্থ বোঝাতে, আমি ছেড়ে দেওয়ার ছেলে নই। আপনি বদমাইশ লোক। মীর হাফ ছেড়ে বলল, তুমি মেয়ে আমাকে যত গালি দিলে আমি জীবনে তত ভাতও খাইনি। মীর মায়ার ঘর ছেড়ে যেতে থমকে দাঁড়ায়, ঘুরে মায়ের দিকে চেয়ে বলল, ভারী সারি বদলে নাও, আপনি বলার কি? মীর দাঁতে দাঁত চেপে ধরল, জল শক্ত করে বলল, আজকাল তুমি মুখে কথা বলা শিখে গিয়েছ। যাকে বিয়ের কোণের সাথে রাগ না দেখালাম। থেমে পথ ঘুরে যেতে ফের দাঁড়িয়ে মায়াকে সতর্ক সংকেতে আঙুল দেখিয়ে বলল, মোহিনী আসবে তোমার বিয়েতে, ও যেন তোমার হাতে আমার নামের অক্ষর না দেখে। এমনিতেই বেচারি আমাকে সন্দেহ করে, পরে প্রেম শুরু হওয়ার আগেই ভেঙে যাবে। মায়া শুনে মুখ ভেঙচি কাটল। মীর মায়ার ঘর থেকে বের হয়ে দেখল দরজার পাশে বুলবুল কান পেতে দাঁড়িয়ে আছে। মীর হঠাৎ আশায় ও কিছুটা চমকে উঠল, দাঁত কিলিয়ে হাসিয়ে বলল, আজও কিছু দেখিনি। মীর বুলবুলকে বোকা বানাতে বলল, কিন্তু আজই সব হয়ে গিয়েছে যা তুমি ভাবছো। সত্যি? বুলবুল আশ্চর্য চোখে প্রশ্ন ছুড়ল। সত্যি, কিন্তু দরজা তো খোলা ছিল। মীর বুলবুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাথরুমে বসে। বলেই মীর জ্যাকেটটা ঠিকঠাক করতে করতে সোজা হেঁটে চলে গেল। বুলবুল শুধু হাঁ করে তাকিয়ে রইল। রাত বাড়ছে। রাত বাড়ার সাথে সাথে কোলাহল কেটে নিস্তব্ধতা বেড়ে যাচ্ছে। এমন নিস্তব্ধতা ঘিরে আহির মীর বাড়ির বাইরে বের হয়েছে। আহির সিগারেট টানছে। তখন গৌরীর সাথে সম্পূর্ণ আলাপ শেষ করার আগেই বুলবুল হাজির হয়েছিল। তাৎক্ষণিক আহিরকে নিচে ডেকেছিল। আহির বুলবুলকে বলেছিল, তুমি চাও আমি আসছি। বুলবুল নাকচ করে জানায়, আমার সাথেই চলুন, সর্দার ডাকছে। বুলবুল বাধ্যর মতো দাঁড়িয়ে থাকায় আহির গৌরীকে ছেড়ে আমজাদের সাথে দেখা করতে চলে যায়। আমজাদ জিজ্ঞেস করছিল, মিলন হত্যার তদন্ত কত দূর? আহির যতটুকু জানতে পেরেছে সবটা খুলে বলে। মীর রাস্তার পাশে একটা গাছের গোড়ায় বসে। আহিরকে উদাসীন দেখে জিজ্ঞেস করলো, কি ভাবছিস এত? গৌরীর প্রেমে পড়েছিস নিশ্চয়ই, তো ওকে বলছিস না কেন? কিছু অনুভূতি কখনো মাটি দিতে হয়, আমিও চেষ্টা করছি নিজের অনুভূতিকে মাটি দিতে। হঠাৎ এরকম সিদ্ধান্ত? মীর বিমর্ষ মুখে বলল, কখনো কখনো সিদ্ধান্ত বদলাতে হয়। জানি না তোর সিদ্ধান্ত বদলানোর কারণ কি, তবে গৌরীকে ভালো না বাসার মতো কিছুই দেখছি না। এলোমেলো জীবন মেয়েটার, মা অসুস্থ, আজ আছে হয়তো কাল নাও থাকতে পারে, বাবা নেই, এতিম। এরকম মেয়ের দায়িত্ব নিলে উপরওয়ালাও খুশি হবেন। আহির সিগারেটের শেষ 2 টান দিয়ে ফেলে দেয়। নির্বিঘ্নে বলল, জীবনের গণ্ডি কখনো কখনো এমন জায়গায় এসে থামে, তখন যেন থমকে দাঁড়িয়ে পড়তে হয়, আর সামনে এগোতে মন চায় না। ইচ্ছে করলেও কোনো অজানা বাধা যেন আটকে দেয় পথ। মিলনকে হত্যা কে করেছে জানতে পেরেছিস? মীর হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলল। প্রায় জেনেছি, পুরোপুরি জানা বাকি। পুরোপুরি জেনে ফেল। এত তাড়া কিসের? আহির মীরের পাশে গিয়ে প্রশ্ন করল। বারে, মায়ার বিয়ের পরে আমরাও চলে যাব, তুই একা একা পড়ে থাকবি এই গ্রামে। তার থেকে যত দ্রুত সম্ভব কেস সমাধান কর, এরপর গৌরীকে নিয়ে শহরে চলে যা। গৌরী ছেলেদের বিশ্বাস করে না, কারণ কোনো এক পুরুষের দ্বারা তীব্র আঘাত পেয়েছে, তাই ও চুপসে গিয়েছে। কে সে? ওর বাবা।
ওর মায়ের সাথে ছলনা করেছে, ওদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই বলে সব পুরুষ তো আর এক নয়। ওকে বুঝিয়ে বল। আমি ওকে ভালোবাসি, ও হয়তো বুঝতে পেরেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি এখনো। বললে হয়তো প্রত্যাখ্যান করবে। আগেই কেন খারাপ ভেবে নিচ্ছিস? ও তোকে পছন্দ করে। জানি না, নারীদের মন বোঝা বড়, তাই চল আজকে রাতেই ওকে সবটা বল। আহির কোনো কারণে চুপচাপ। মীরকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না যেন। মীর উঠে দাঁড়ালো, আহিরের আশেপাশে পায়চারি করতে করতে বলল, তোকে এর আগে কখনো এতটা নিশ্চুপ হতে দেখিনি। কিছু হয়েছে? আহির বলছে না, শুধু তাকিয়ে আছে আকাশের খণ্ডিত চাঁদটার দিকে। মৃদু আলো দিচ্ছে, চারিপাশে বেশ আলোকিত। উজ্জ্বল আলোয় চারপাশ ঝলমল করছে। দূরে ঝিঝি পোকার ডাকে প্রকৃতি ভিন্ন রূপ নিল। মীর বলল, ভালোবাসার মানুষও ঠিক আকাশের চাঁদের মতো, চাইলেও যেন ছোঁয়া যায় না। আহির শালটা ঠিক করে পড়ল। চল বাড়ির ভেতরে বসে কথা বলি। গৌরীদের বাড়ি চল, আমি তোর হয়ে ওকে প্রেম নিবেদন করব। আমার প্রেম তুই কেন নিবেদন করবি? আমিও করতে পারি। তো চল। মীর বলে আহিরকে নিয়ে চাঁদনি রাতের আলো ধরে গৌরীদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে চাইছে না আহির, মীর জোর খাটাচ্ছে। গৌরী ঘরের সমস্ত কাজ শেষ করে সদর দরজা লাগাতে যাবে, ঠিক তখনই চোখে পড়ে উঠানের দিকে সাদা পাঞ্জাবিটা ফুটে আছে অন্ধকারের মাঝেও। চোখ তুলে মীর ও আহিরকে দেখল। তাদের দেখেও অগ্রাহ্য করে গৌরী দরজা লাগাতে যাবে, তখন মীর ছুটে গেল ঘরের সামনে। ব্যস্ত কণ্ঠে বলল, তোমার সাথে কথা আছে, একটু বাইরে আসবে? 5 মিনিট, এরপর চলে যাব। গৌরী আর মীরের মুখের ওপর দরজা লাগিয়ে দিল না। ঘাড় ঘুরিয়ে একবার ঘরের ভেতর দেখে বাইরে বের হলো। মীর বলল, আহির তোমার সাথে কথা বলবে, রাস্তায় অপেক্ষা করছে। আহির রাস্তার মাঝে দাঁড়িয়ে উসকুস করছে। চারিদিকে তাকালো সতর্কতার সাথে, কেউ কোথাও নেই। গৌরী এসে তার পেছনে দাঁড়ালো। আহির তার উপস্থিতি টের পেয়ে নীরব কণ্ঠে বলল, তখন তোমার সাথে আলাপ সম্পূর্ণ হলো না, থেমে যায় এতটুকু বলে। বিরতি নিয়ে কথা বলছে। গৌরী বলল, মা ঘুমাচ্ছে, জেগে ওঠে আমাকে না দেখলে বাইরে বের হবেন। দ্রুত বলুন, আর কিছু জানার আছে? আমি সব কিছু জেনেই তোমার কাছে দ্বিতীয়বার নিশ্চিত হতে এসেছিলাম, অজানা কিছুই নেই। আর কি জানতে পেরেছেন? তুমি মিলনকে হত্যা করেছ। কামার ওসমান আহমেদের থেকে ছুরি বানিয়েছিলে। ছুরিতে তোমার নামের অক্ষর দুটো ছিল, তোমার বাবার দেওয়া নাম। মিলন তোমাকে পছন্দ করত, তুমি করতে না। মিলন তোমার জন্য প্রায়শই রাতে তোমাদের বাড়ির সামনে এসে অপেক্ষা করত। পরপর কয়েকবার তোমাকে প্রেম নিবেদন করে। তুমি প্রতিবারই ওকে প্রত্যাখ্যান করলে ও ক্ষিপ্ত হয়। তোমার উপর প্রতিশোধ নিতে তোমার সাথে অসভ্যতম করার চেষ্টা পর্যন্ত করে। আর এরপর তুমি কৌশলে ওকে মেরে ফেলো। সেদিন রাতে রাফিদদের গুদাম ঘরে তোমার আর ওর ধস্তাধস্তির এক পর্যায়ে তোমার কণ্ঠ ভেসে যায় বাইরে, আর সেই শব্দ পান কামার ওসমান। উনি সবটা দেখে ফেলতেই ওনাকে তুমি মেরে ফেলার চেষ্টা করো। ভাগ্যবশত উনি কিছুটা সময় বেঁচে ছিলেন। কাতরাতে কাতরাতে বাড়ি অবধি পৌঁছালে ওনার ছেলে আকবরকে তোমার নাম বলে দেন, আর এই সব কিছুই আকবর আমাকে বলে। আকবর চাইলে তোমার ক্ষতি করতে পারত, কিন্তু ছেড়ে দেয় তোমাকে। থেমে আবার বলল, আজ তোমার বাবা তোমাদের সাথে অন্যায় না করলে হয়তো এত কিছু হতো না, বরং সুন্দর একটা জীবন সংসার হতো। গৌরীর চোখ ছুঁয়েছে নোনা জলে, গাল বেয়ে পড়তে মুছে ফেলল। বিষিয়ে ওঠা অন্তরকে দমিয়ে বলল, আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। ও আরও একটা মেয়ের সাথে অন্যায় করেছে। ওর মতো পাপীর বেঁচে থাকার অধিকার ছিল না, তাই মেরে ফেলেছি। আপনি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন, আমার কোনো আক্ষেপ নেই। আহির থ হয়ে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যেতে চাইছে। এখন তার ঠিক কি বলা উচিত বুঝতে পারছে না। গৌরী কান্না থামিয়ে বলল, কি ভাবছেন এত? আপনি তো আমার কণ্ঠের স্বীকারোক্তি চেয়েছেন। আমি শুধু আপনার সামনে নয়, আদালতেও নিজের স্বীকারোক্তি করতে পারবো। তুমি তো পাপীকে মেরেছ, কিন্তু পাপকে লুকাতে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়েছ। কথা বাড়াচ্ছেন। আমি বললাম তো আমি অন্যায় করেছি, শাস্তি দিন। আহির কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠ খাদে নামিয়ে বলল,
তুমি তোমার কাছে দোষী হলেও আমার কাছে নিষ্পাপ। আজ তুমি যা করেছো সবটা পরিস্থিতির শিকার। তোমার জীবনটা নরক। আমি চাই তোমার এই নরকের নিকৃষ্ট জীবন থেকে তোমাকে মুক্ত করে সুন্দর একটা জীবন দিতে, আমার হৃদয় রাজ্যে ঠাঁই দিতে। গৌরী অন্যদিকে চেয়ে বলল, আমি চাই না। আমি এভাবেই ভালো আছি। মায়ের মতো আমার জীবনটা হোক আমি চাই না। আজ যদি আমিও ভুল কাউকে বেছে নেই, হয়তো আমার পরবর্তী জীবন হবে মায়ের প্রতিবিম্ব। আমার সন্তান হয়তো আমার মতোই খুনি হবে। আমাকে ভুল মানুষ ভেবো না। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তাই করে দেখাবো। যা করলে তুমি আমাকে বিশ্বাস করবে সেটাই করব। তবু তুমি তোমার বাবার সাথে আমাকে মিশিয়ে ফেলো না। গৌরী হাত উঠিয়ে আহিরকে থামতে বলল। আহির আচমকা কথা থামিয়ে দিল। হাঁ করে রইল সে। গৌরী বলল, ব্যাস, আমি আর কিছুই শুনতে চাই না। আপনি চাইলে আমাকে শাস্তি দিন, নয়তো মুক্তি দিন, তবু আমি আর অন্ধকার জীবন চাই না। তুমি একবার আমায় বিশ্বাস করো, আমি তোমার অন্ধকারতম জীবন আলোকিত করে দেব, কথা দিলাম। গৌরী চোখে জল জমিয়ে আহিরকে দেখে বলল, আমি আপনাকে চাই না, চলে যান এখান থেকে। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। বলেই গৌরী চটজলদি ঘরের ভিতরে চলে যায়। মীর দূর থেকে দেখলো গৌরীর ছুটে চলে যাওয়া। আহির হাত বাড়িয়ে গৌরীকে আটকাতে চেয়েছিল, বৃথা গেল। আহির পথে হাঁটতে হাঁটতে ভাবছে গৌরীর কথা। তাকে পাবে কি পাবে না ভেবেই বুকটা ভার হয়ে যাচ্ছে। একটু পর পর চাপ দিয়ে উঠছে বুকের মাঝে, শুধু ভেতরে কুগাইছে। হঠাৎ অজানা ভাবনা উদিত হলো মনে। পাশে হাঁটা মীরকে বলল, জানিস খুব কষ্ট হচ্ছে, কেন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। এমন ভাবনার কি নাম দেওয়া যায়? অতিরিক্ত বোকা ভাবনা। আমাদের মনে হঠাৎ হঠাৎ এরকম ভাবনা জাগ্রত হয়, যেই ভাবনার কোনো ব্যাখ্যা হয় না। যা হবে ভালো হবে, বলে মীর ঠোঁট চেপে হাসে। আহির বলল, তারপরও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। গৌরীর প্রত্যাখ্যান আমার সহ্য হচ্ছে না। আমি আহির মির্জা, কোনোদিন কারোর কাছে নত হয়নি, কিন্তু আজ হয়েছি, আর সেখানে আমি হেরে গিয়েছি। তুই হেরে গিয়েছিস মানে? তৃষ্ণা জিজ্ঞেস করলো মায়াকে। দুজনেই ছাদে বসে আছে তীব্র শীতের মাঝে। মায়া দোলনায় চেপে বসা, দোল খাচ্ছে না। তৃষ্ণা বেঞ্চে বসা। মায়া গভীর শ্বাস ফেলে জবাব দিল, আমি মীরকে খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে আমার এতটুকু ইচ্ছে করছে না। তার উপর মনটা ভীষণ কুগাইছে। কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। বিরতি নিয়ে আবার বলল, বেশ কদিন ধরে বাজে স্বপ্ন দেখছি। কি দেখছিস? আমার হাতে মেহেদি দেওয়ার পর হঠাৎ হাত থেকে রক্ত ঝরছে। আমি বিয়ের সাজে তির্যক কণ্ঠে কাউকে ডাকছি, সে যেন আমার থেকে খুব দূরে যাচ্ছে। এরকম স্বপ্নের অর্থ কি?